নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি অয়ন। আজকে আমি আমার মায়ের চ্যানেলে, আমি ইরা এবং আমার গল্প চ্যানেলে একটা ছোট্ট প্রচেষ্টা নিয়ে এসেছি। একটা ছোট গল্প পড়তে চাইছি। আজও রবিবার, কালী পুজো, দিওয়ালি খুবই ভালো কেটেছে। আশা করি আপনাদেরও সবার অনেক ভালো কেটেছে কালী পুজো, দিওয়ালির সময়টা। পরিবারের সঙ্গে অনেক ভালো সময় কাটিয়েছেন আশা করি। আজকে আমি প্রতিভা বসুর একটা গল্প অবিশ্বাস্য এটা পড়তে চলেছি। এই গল্পটা পড়ার সময় আর পড়ার পরে একটু আলাদা উপলব্ধি আমি অনুভব করেছিলাম। আশা করি আপনারাও এই একই উপলব্ধি অনুভব করতে পারবেন। তো চলুন আজকের গল্পটা পড়া যাক। গল্পের নাম অবিশ্বাস্য। এতক্ষণে ভালো করে গুছিয়ে বসে সহযাত্রীটির দিকে নজর পড়ল সিস্টার মালতী সেনের। সঙ্গে সঙ্গে ইলেকট্রিক শকের মতো আপাদমস্তক চমকে উঠল সে। হয়তোবা তা সেই চমকানি ভদ্রলোকের দৃষ্টি এড়ালো না। একটু যেন অবাক হয়ে তিনি তাকিয়ে রইলেন। মালতী সেন তাড়াতাড়ি আবার গুটিয়ে ফেলল এইমাত্র বিছিয়ে বসা বিছানাটি। এইমাত্র বাঙ্কের তলায় ঠেলে রাখা সুটকেসটি নিয়ে নিচু হয়ে টেনে নিল হাতে, উঠে দাঁড়ালো চটপট। তারপর দ্রুত হাতে দরজার হাতল ঘুরিয়ে নেমে যাওয়ার চেষ্টা করতেই বসে পড়ল ঝাঁকানি খেয়ে। গাড়ি স্পিড দিয়েছে ততক্ষণে। ব্যস্ত হয়ে ভদ্রলোক বললেন, কি হলো? পরিষ্কার গলা, স্পষ্ট গলা, এতটুকু জড়তা নেই, দ্বিধা নেই, পরিচয়ের এতটুকু চিহ্ন নেই কোনোখানে। লজ্জা পেল মালতী। কান গরম হয়ে উঠল। স্বভাবতই গোলাপি গাল আরো লাল হলো। মুখ তুলতে পারল না সে। কুণ্ঠিত গলায় বলল, কিছু না। কারোর আসবার কথা ছিল? ভুলে ফেলে এসেছেন কিছু? ভদ্রলোক উদ্বিগ্ন হয়ে আরো খোঁজ নিতে চেষ্টা করলেন। তার মৃদু গম্ভীর গলা মালতীর বুকের মধ্যে হাতুড়ে আঘাত দিল। আবার কুণ্ঠিত গলায় আস্তে বলল, না, কিছু না। গুটানো বিছানাটা ধীরে ধীরে পেতে নিল সে। সুটকেসটা ঠেলে দিল বাঙ্কের তলায়। বুকের কাঁপুনি তখনও থামেনি, কিন্তু আত্মস্থ হয়েছে অনেকটা। অনেকটা শান্ত করতে পেরেছে নিজেকে। জানালায় যতটা সম্ভব মুখ বাড়িয়ে তাই দেখতে পাচ্ছে আকাশটাকে, আকাশের তারাগুলোকে। কিন্তু ভদ্রলোক একা কেন? একাই চলেন না কি এখন? ভালো হয়ে গেছেন, সত্যি ভালো হয়ে গেছেন, আর তাই বলেই কি চিনতে পারলেন না মালতীকে? নাকি ভান, নাকি ঘেন্না, কি? নাকি সেই জীবনের সঙ্গে এই জীবনে কোনো মিল না থাকায় তার স্মৃতিটাও মুছে গেছে হৃদয় থেকে? বুকের ভেতরটা কোথায় মোচড় দিয়ে উঠল। শুধু তাই নয়, চোখ দুটো পর্যন্ত ঝাপসা হয়ে উঠল তার। 8 বছর ধরে যে মেয়ে কত মৃত্যু দেখেছে, কত কান্না শুনেছে, অধৈর্যহীন হয়ে কত বসে থেকেছে রোগীর শিয়রে, কঠিন হয়ে ফিরিয়ে দিয়েছে হৃদয়ের সব আবেদন, আর 27 বছর বয়সে একটা মানুষের এই একটু সামান্য চিনতে না পারার বেদনাতেই যেন কেমন অভিভূত হয়ে পড়ল। কিন্তু মালতী নিজেই কি মনে রেখেছে কারো কথা? তবে কি জন্যে তার এই অভিমান? সে স্বাধীন মানুষ, সে একা মানুষ, যা চেয়েছিল তাই হয়েছে। এই তো কেমন ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় একা বসে দিল্লি যাচ্ছে একটা কনফারেন্সে যোগ দিতে, যাচ্ছে বিদেশ যাওয়ার একটা স্কলারশিপ জোগাড়ের তদির করতে। হাসপাতালে নিম্নতম নার্স থেকে উচ্চতম সিস্টারে পরিণত হয়েছে। তবে আর এখন কার তোয়াক্কা রাখে সে? কাকে চায়? কি দরকারে? একদিন সবাই মিলে যত শত্রুতা করেছিল, সকলকে তার যথাযোগ্য শিক্ষা দিতে পেরেছে নিজের পায়ে দাঁড়িয়ে। একা হয়ে তাদের বুঝতে দিয়েছে যে সেও মানুষ। না, একদিনের জন্য ভাবেনি ভুল করেছে, অন্যায় করেছে, তবে আর কিসের দুঃখ? তাই তো কিসের আর দুঃখ তার। কিন্তু তবু ঝড়ের পাখির মতো থর থর করছে সে। মানুষটির মুখের দিকে তাকিয়ে নেমে যেতে চাইছে চলন্ত ট্রেন থেকে। গলা তার শুকিয়ে কাঠ হয়ে উঠেছে। কেন? ভয়ে, বিস্ময়ে, আতঙ্কে, নাকি আর কিছু? কিন্তু ভয় তো আর তার নেই, আতঙ্কও নেই। ভয় করেছিল সেদিন, যেদিন মা কান্না ভরা গলায় বলেছিলেন, তবে তাই স্থির। বাবা বলেছিলেন, হ্যাঁ, তাই স্থির। তারপর মাকে ফুলে ফুলে কাঁদতে দেখে বাবা নিষ্ঠুরের মতো আরও বলেছিলেন, দেখো, বাড়াবাড়ি করো না। সর্বনানন্দবাবু জেলা জজ, মান সম্মান, প্রতিপত্তি, টাকা কড়ি কিসের অভাব তার? ঢাকা শহরে কত বড় বাড়ি, ছেলে মেয়েরা সব কত ভালো জামা কাপড় পরে ঘুরে ফিরে বেড়াচ্ছে। ঠাকুর চাকর আশ্রিত পালিত, একেবারে গমগম করছে বাড়ি। মেয়ে কি তোমার দুঃখে থাকবে? মা বলেছিলেন, চাই না সে সুখ, মেয়ে আমার মরে যাক, তবু আমি চাই না। দরজা ধরে
দাঁড়িয়ে মা বাবার সেই সব কথা শুনতে শুনতে বুক বন্ধ হয়ে এসেছিল সেদিন মালতীর। সেদিনের ভয়ের তুলনা ছিল না কোনো। ভয় শুধু তারই হয়নি, ভাই বোনেরা ভয়ে চুপ হয়ে গিয়েছিল। প্রতিবেশীরা বলেছিল, লোকটা কি চামার, এমন প্রতিমার মতো মেয়েটাকে শেষে। সারা বাড়ি থমথমে হয়ে গিয়েছিল, যেন মধ্যাহ্ন সূর্যকে গ্রাস করেছে গ্রহণ। মালতী মার কোলের উপর ঝাঁপিয়ে দাপিয়ে উঠেছিল, না না, আমি পারবো না, তার চেয়ে আমাকে মেরে ফেলো, কেটে ফেলো, পদ্মায় ভাসিয়ে দাও। আর তার উপরে একদিন সকলের চোখ এড়িয়ে সে বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে। উল্টো দিকের বাড়িতে কখনো কখনো বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখা ভদ্রলোকটির পা জড়িয়ে ধরে চোখের জলে ভেসে গিয়ে বলেছিল, শুনেছি আপনি বিপত্নিক, আপনি আমাকে বিয়ে করে পালিয়ে যান, আমি সমস্ত জীবন আপনার এই ঋণ মনে করে দাসী হয়ে থাকব। দাদা পিতার যোগ্য পুত্র তখনই ধরে এনে মেরে বাঁকিয়ে দিয়েছিল তার পিঠ। তারপর সেই যে চুপ হয়ে গিয়েছিল, সে আর কোনোদিন একটা কথা বলেনি, সব জমা করে রেখে দিয়েছিল বুকের ভেতর। তারপর পুরো 10,000 টাকা বাবার হাতে তুলে দিয়ে পুত্রবধূ কিনলেন সর্বনানন্দবাবু। টাকাটা হাতের মুঠোয় নিয়ে সেই প্রথম মেয়ের জন্য কেঁদে উঠেছিল মালতীর বাবা। হয়তোবা নিজের কৃতকর্মের জন্য অনুশোচনাও হয়েছিল, কে জানে। ততক্ষণে উৎসর্গ হয়ে গেছে। বিশেষ কোনো আয়োজন ছিল না উৎসবের। সর্বনানন্দবাবু দুজন চাপরাশি আর একজন ঘনিষ্ঠ আত্মীয় নিয়ে বিয়ে দিতে এসেছিলেন ছেলেকে। অনুষ্ঠান যথাসম্ভব সংক্ষিপ্ত হলো। স্বামীর সঙ্গে মালতীর নির্জনে হতে দেরি হলো না। আর একা হওয়ার মাত্রই মালতী কেঁপে উঠল থরথর করে। শৈলেনের অপলক দৃষ্টি থেকে অনেক দূরে গিয়ে প্রায় দেয়ালে মিশে দাঁড়ালো। শৈলেন এবার নামিয়ে নিল তার চোখ। তারপর মালতীর ভয় দেখেই হোক, যে কারণেই হোক, শান্ত হয়ে শুয়ে পড়ল বিছানায়। আর মালতী, তার নব বিবাহিত ভীত বিবর্ণ স্ত্রী, সরে এলো দেয়ারে আশ্রয় ছেড়ে। কেমন জানি গোলমেলে লাগলো তার সমস্ত ব্যাপারটা। কেন জানি মনে হলো সেসব কথা ভুল শুনেছে, ভুল ভেবেছে। সবাই যেন এতদিন ধরে এই অসাধারণ সুন্দর মানুষটার বিরুদ্ধে সব কথাই বানিয়ে বলেছে, হিংসে করে ধোকা দিয়েছে তাকে। পায়ে পায়ে কাছে এগিয়ে এসে গরদের ধুতি পাঞ্জাবি পরা লম্বা হয়ে শুয়ে থাকা রিজু শরীর বলিষ্ঠ যুবক স্বামীটির দিকে তাকিয়ে যেন সম্মোহিত হলো। ভালো লাগলো। এতদিন ধরে যত কান্না কেঁদেছে, যত ভয় সয়েছে, যেন সব সার্থক মনে হলো সেই মুহূর্তে। কি ইচ্ছে করলো তা সে জানি না। নরম আলো জ্বলছে প্রদীপের, তার ছায়া কাঁপছে দেয়ালে। কেমন সুন্দর সাজানো ঘর, নতুন গন্ধে ভরা। মালতী সাহস ভর করে খুব কাছে এসে দাঁড়ালো, আরো কাছে। আর তারপরই একটা আর্তনাদ করে ছুটে বেরিয়ে গেল দরজা খুলে। সারা বাড়ির লোক দৌড়ে এসে ভিড় করতে লাগলো সেখানে। সব আগে এলেন সর্বানন্দ বাবু নিজেই। তিনি বোধহয় সব সময় সচকিত ছিলেন, হয়তো বা ঘুম ছিল না চোখে। আজকে সিস্টার মালতীর মন নিয়ে সেই মালতী সেদিন দেখেনি তাকে, নইলে সে তার সারা চেহারায় একটা ঘাতকের নিষ্ঠুরতা না দেখে অবক্ত যন্ত্রণার কাতরতাই দেখতে পেত। বাজের তাড়ায় একটা ভীরু পায়রার মতো কম্পিত পুত্রবধূকে যখন তিনি বুকের কাছে টেনে নিয়ে বলেছিলেন, কি মা, কি হয়েছে, ভয় পেয়েছ? কোনো ভয় নেই মা, লক্ষ্মী মা আমার। তখন তার কথার মধ্যে চাতুর্য না দেখে মাধুর্যই খুঁজে পেত। সেই রাত্রেই তিনি তার দুহাত ধরে চোখের জলে ভেসে বলেছিলেন, আপন সন্তানের মঙ্গল চেয়ে আমি পরের সন্তানের জন্য যে দুঃখ ডেকে আনলাম, তার জন্য ঈশ্বর আমাকে যে সাজাই দিন, তুমি কিন্তু ক্ষমা করো। যে যাই বলুক, আমি জানি এ অবস্থা ওর সাময়িক। তোমার যত্ন পেলে, সঙ্গ পেলে নিশ্চয় ভালো হয়ে যাবে, ডাক্তার বলেছেন। হঠাৎ মালতী মুখ তুলে তার মস্ত বড় বড় চোখ মিলে শ্বশুরের মুখের দিকে তাকালো। আর তাকিয়ে থাকতে থাকতে যেন আগুন জ্বলে উঠল চোখে। সর্বানন্দবাবু মুহূর্তে চুপ হয়ে গেলেন। শৈলেন তাকে কি করেছিল, কি জন্য এত ভয় পেয়েছিল সে, আজ সে সব ঝাপসা। সবাই যখন চলে গেল, যখন ঘরে শুধু সে আর সর্বানন্দবাবু রইল, তখন দেখা গেল শৈলেন কাঁদছে।
রান্নার বেগে ফুলে ফুলে উঠেছে তার শরীর, শিশুর মতো আওয়াজ বেরোচ্ছে গলা দিয়ে। সবরানন্দবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন, মেঝেতে কপালে করাঘাত করে বললেন, হা ঈশ্বর, এ আমার কি দুর্মতি হলো, কি করলাম আমি। মালতী আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গিয়ে বাইরে রাখা চৌবাচ্চার ধারে বসে রইল চুপচাপ। দুঃখে নয়, ক্ষোভে আর ক্রোধে তার 18 বছরের সমস্ত শক্তি যেন একত্রিত হলো হাতের মুঠোয় আর মনে কোন নিঃশব্দ সংকল্পে। পরের দিন যখন নতুন বউ হয়ে ও বাড়িতে গিয়ে দাঁড়ালো, তার সাজসজ্জা দেখে চমকে উঠেছিল শাশুড়ি। অবাক হয়ে বলেছিলেন, এ কি এমন খালি কেন গা হাত পা? গয়না কোথায় বৌমার? মালতী মুখ তুলে পরিষ্কার গলায় বলেছিল, খুলে রেখেছি। এইমাত্র এসে দাঁড়িয়েছে পিঁড়ির উপর, আর মুখে এমন স্পষ্ট জবাব তিনি আশা করেননি, আর জবাবের জন্যেও বলেননি কথাটা। বউকে তারাই গয়না পাঠিয়েছিলেন গা মুড়ে, বেনারসি পাঠিয়েছিলেন পরে আসবার জন্য। তার বদলে এমন দুঃখী সাজ দেখে কথাটা বেরিয়ে গিয়েছিল মুখ থেকে। জবাব শুনে হক চকিয়ে বললেন, পরনি কেন? চোখে চোখে তাকিয়ে মালতী বলল, শাখাটাও খুলে রাখতে চেয়েছিলাম, মা দিলেন না। এ কথা শুনে শাশুড়ি কেমন লেগেছিল তা মালতী জানে না, কেবল দেখেছিল দাঁত দিয়ে ঠোঁট কামড়ে উদ্গত কান্নাকে তিনি বুকের ভেতর পাঠিয়ে দিলেন। শুধু মালতীই নয়, গঞ্জনা তাকে সবাই দিয়েছিল। পাগল ছেলেকে বিয়ে দেওয়ার জন্য নিন্দায় অভিযোগে পঞ্চমুখ হয়ে সবাই সেল বিঁধে দিয়েছিল শৈবলিনীর বুকে। সুখী শৈবলিনী, যে শৈবলিনীকে একদিন সকলে ঈর্ষা করত, সেটাও যথেষ্ট উপভোগ করেছিল মালতী। আর শৈলেন কি বুঝেছিল সে কে জানে, শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ছুটতে গিয়ে জড়িয়ে ধরেছিল মাকে, যেন পৃথিবীর সব দুঃখ থেকে সে আড়াল করবে তাকে। কান্না ভাসা গলায় মা বলেছিলেন, সত্য বউ দেখেছিস? তোর বউ কি সুন্দর। সন্তু অপল্লকে তো শুধু তার মাকেই দেখেছিল, মাকেই সে চায় বেশি। মাই তার একমাত্র বন্ধু, মাই সব। তবু দিন কয়েকের মধ্যে মালতী বুঝতে পারল, শুধু মাই নয়, স্ত্রীর প্রতিও অনুরক্ত হয়েছে নির্বোধ নিঃশব্দ মানুষটা। বলবার তার ভাষা নেই, কিন্তু দৃষ্টি যেন অর্থ খুঁজে পেয়েছে। মালতীকে দেখলে তার দুই চোখে আলো জ্বলে ওঠে, কিন্তু পাগলের আগ্রহ পাগলামি। মালতী স্বামীর ধার দিয়েও গেল না। বিয়ের হাঙ্গামা মিটে যাওয়া মাত্রই সে বাড়ির অনেক ঘরের একেবারে প্রান্তের ঘরে গিয়ে ঠাঁই নিল। তার চলাফেরা, থাকা, খাওয়া সমস্তটাই মধ্যেই এমন একটা মরণান্ত জেদ ছিল যে কেউ কিছু বলতে সাহস পেত না। সর্বানন্দবাবু, তার স্ত্রী কিংবা তাদের ছেলেমেয়েরা সবাই শান্ত ছিল, ভদ্র ছিল, সচেতন ছিল নিজেদের অপরাধের জন্য। মালতী হয়তো সেই সুযোগটাই নিয়েছিল খুব ভালো করে। বাপ মাকে ত্যাগ করেছিল, তাদের বাড়ি ত্যাগ করে এদের ত্যাগ করলো এদের বাড়ি থেকে। লজ্জার মাথাকে সভয়ে শাশুড়ি একদিন বললেন, সারা রাত ঘোরো ফেরো, কাজ করো, না হয় করলে রাত্রিটা অন্তত ওর কাছে থেকো। আমার ভাগ্যদোষে যত ক্ষতি হোক, তবু ছেলে তো আমার উন্মাদ নয়। নয়স বুঝি? শাশুড়ির দিকে তীর্যক দৃষ্টি হেনে ঠোঁট বাঁকিয়ে হেসেছিল মালতী। না, নয়, এই প্রথম রেগে উঠেছিল তিনি। কিন্তু এবার তুমি তাই করবে, তোমার জন্যই ওর হয়তো সর্বনাশ হবে। তো বিয়ে দিলেন কেন? রূঢ় হয়ে মুখে মুখে বলে উঠল মালতী। শৈবলিনী বললেন, তার কৈফিয়ত আমার কাছে চেয়েও না। আত্মা থাকলে তাকে জিজ্ঞেস করো। একটা অসহায় মানুষ, শিশুর মতো যে নির্ভরশীল, তার সঙ্গে তোমার এই প্রতিহিংসা কিসের? আমি বলছি, একদিন এর জন্য শাস্তি পেতে হবে তোমাকে। অকারণেই ভগবান আমাকে অনেক শাস্তি দিয়েছেন। উদ্ধত মালতী শাশুড়ির চোখের জলে একটুকুও ভেজেনি, কারণ দেখিয়ে লাভ আর কি। সত্য কথা বলাই ভালো। আপনার পাগল ছেলেকে ভালোবাসার মতো মনের জোর আমার নেই। তাকে আমি কখনো কোনো দিন স্বামী বলে ভাবতে পারবো না। প্রায় 50-এর একজন দুঃখী প্রৌঢ়া মহিলাকে প্রায় 19-এর একটি মেয়ে যে কি করে অমন কঠিন কথা বলতে পারলো কে জানে। দুটি জলভরা ঘোলাটে চোখ মেলে শাশুড়ি তখন তার মুখের দিকে যেন কেমন করে তাকিয়ে রইলেন। সে দৃষ্টি আজও ভোলেনি মালতী।
আরো একজন তাকিয়েছিল শৈলেন, তার পাগল স্বামী। জানালায় বসেছিল চুপচাপ, উদাস গম্ভীর, একখানা বই আছে হাতে। সহসা দেখলে কে বলবে লোকটা পাগল নির্বোধ, খেতে না দিলে খায় না, স্নান না করালে জল ঢালে না, এমনকি জামা কাপড়টা পর্যন্ত ছাড়তে জানে না নিজে। অকস্মাৎ কি ভেবে সেও মুখ ফিরিয়ে পরিপূর্ণ দৃষ্টিতে মালতীর চোখের দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। তারপরেই ধাত্রী মাসি, পাশের বাড়ির আত্মীয়া, বেড়াতে এসেছিলেন ঢাকাতে। কালো কুলা মোটা সোটা মানুষ, আসর জমানো। এই বাড়ি কেউ পছন্দ করতো না তাকে, কিন্তু মালতীর ভালো লাগলো। হয়তো এ বাড়ি বিরোধিতা করবার জন্যই ভালো লাগলো, কিংবা তার স্বাধীন জীবনের আকর্ষণও হতে পারে। ধাত্রীমাসি বলল, কেন মেয়েরা কি মানুষ না, মন প্রাণ নেই? ঘটি বাটি নাকি যে টুটা ফুটা ভাঙা ফাটা সব একত্র করে রাখলেই হলো? তুই কেন সারা জীবন জ্বলবি এদের সঙ্গে? দেখ না আমি কেমন আছি। ঠোঁট উল্টে মুখ ভ্যাংচালেন। ডাক্তার বলতেছে বিয়ে দিলে ভালো হবে। আহারে আমার। এইসব বলে সেই ধাত্রীমাসি তাকে স্বাধীন জীবনের নেশা ধরিয়ে দিয়েছিলেন। তারপর একদিন কাউকে কিছু না বলে পালালো সে। শোনা গেছে তাই নিয়ে ঢাকা শহরে তোলপাড় হয়েছিল। জজ সাহেব আর মুখ দেখাতে পারেননি লজ্জায়। জজ সাহেবের স্ত্রী কেঁদে কেটে শহর ছেড়ে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন। আর তাদের পাগল ছেলে স্ত্রীর বিরহে সত্যি সত্যি বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছিল। মাসি মুখ নেড়ে নেড়ে দাঁতে দাঁত টেকিয়ে বলেছিল, খুব হয়েছে, বেশ হয়েছে। এমন কুকুর, যেমন কুকুর তার তেমন মুগুর। এরপরে এদের তো মতো আর সব বাপ মায়েরা একটু সাবধান হতে শিখবে। কারো বাড়ির ঘরের বউ বেরিয়ে গেছে, মুখে চুনকালি পড়েছে, এর মধ্যে মাসি যে কি এত আনন্দ পেল কে জানে। আসবার সময় মালতী প্রথমে শুধুমাত্র তার নিজের দু চারখানা শাড়ি ব্লাউজ বগলে নিয়ে চলে এসেছিল মাসির কাছে। মাসি চোখ বড় করে বলল, সে কি কথা রে বোকামে, যা পারিস নিয়ে আয়, সম্বল চাই না? আর দেখেই বা আসবি কেন? কে তোর আপন ওখানে? কাজেই নিজের গায়ে ভারী ভারী সোনার গহনাগুলো সঙ্গে এনেছিল সে। নগদ টাকাও হাতের মুঠোয় মন্দ ছিল না। তারপর ভোর রাত্রে কাকপক্ষী জাগবার আগেই মাসির সঙ্গে উধাও হল। এখনো সেদিন তার কথা পরিষ্কার মনে করতে পারে মালতী। এতদিন পরেও একটু ফিকে হয়নি। স্টিমারে উঠে ধু ধু জলের দিকে তাকিয়ে মুচড়ে উঠেছিল বুকটা। সেই চোখের জলে দিকবিদিক ঝাপসা হয়ে গিয়েছিল। আর এমন আশ্চর্য, যাদের উপর প্রতিশোধ স্পৃহায় এমন করে চিরকালের জন্য ঘর ছাড়ল, সে তাদের জন্যই এক অনির্বচনীয় কষ্টে দাপিয়ে উঠেছিল মনটা। আর তার সবচেয়ে বড় শত্রু তার পাগল স্বামী, তাকে মনে করেই যন্ত্রণাটা যেন আরো দুঃসহ হয়ে উঠল। সেই কষ্ট তাকে শুধু চিরদিনই ছিন্ন ভিন্ন করেনি, অনেকদিন অনেক রাত ভাসিয়ে রেখে দিয়েছিল চোখের জলে। মালতী জানেন না, বোঝে না, কখনো অলক্ষ্যে বিধাতা রং ধরিয়েছিলেন তার মনে। কাঁচা মনের সতেজ ডালে কখন ফুল ফুটে গিয়েছিল, কখন কোন মুহূর্তে সে ওই অর্ধবুদ্ধি সুন্দর যুবকটার প্রেমে পড়ে গিয়েছিল, গভীর প্রেম। কলকাতায় এসে মালতী ধাত্রীমাসির বাড়িতেই উঠল। এক সরু রাস্তার সরু বাড়ি, নর্দমার পাশ দিয়ে রাস্তা থেকে উঠে গিয়েছিল দোতলা সিঁড়ি। টানা বারান্দা, বাঁ হাতেই তার ঘর। দরজায় তীর আঁকা নেমপ্লেট, এই যে আসুন, এখানেই আপনার সুশিক্ষিতা নার্স সুলোচনা দেবী থাকেন। অত দুঃখেও সেদিন মালতীর হাসি পেয়েছিল। পরে দেখলো ঠিক ওই রকম নেমপ্লেট শুধু সুলোচনা দেবীরই নয়, পরপর চারখানা ঘরেই ওই একই রকমের টান। মানে চারজন ধাত্রীবিদ্যার পারদর্শিনী এখানেই থাকে। আরো পরে ঝুলানো স্থানটা খুব পবিত্র নয়, যে স্থানটা খুব পবিত্র না সেটা বোঝার পরে ধাত্রীমাসির কোনো বিবেক নেই তার দংশনে। সে কখনো কাতর হয় না। টাকা রোজগারের জন্য সে যে কোনো আয়োজনেই অন্যায় পবিত্র হতে পারে। তার আর মালতীর প্রতি এই মনোযোগের মধ্যেও যে এর চেয়ে আর কোনো অন্যায়ের বীজ লুকোনো নেই, তাই বা কে জানে। তবুও রক্ষে দু একদিনের মধ্যেই একটা হাসপাতালে কাজ শিখতে ভর্তি করে দিল তাকে।
খাওয়া থাকা ফ্রি। তবে মালতী বুঝলো কাজটা একেবারেই নিম্নতম। তা হোক, তবু ধাত্রীমাসি কবল থেকে বেরিয়ে নিজের পায়ে দাঁড়ানো একটা মাটিটুকু পেলেই বর্তে গেল সে। চাকা চাকা সোনাদানা আর নগদ টাকার ভারী অঙ্কটা ধাত্রীমাসির জিম্মাতেই রয়ে গেল চিরকালের জন্য। সেই ন্যূনতম কাজ থেকে নিজের যোগ্যতায় আজ তো এখানে এসে পৌঁছেছে মালতী। তার নিজের জগতে তার সুনাম সম্মান সবই অক্ষুণ্ণ। হাসপাতালে সিস্টার সেনের নাম আর সকলের মুখে মুখে। দুদিন বাদে বিদেশেও যাবে, ফিরে এসে এর চেয়েও সম্মানের আসনে প্রতিষ্ঠিত হবে। এত দিনে সব ভুলেছে, সব দুঃখ ভুলেছে, নিজের মনে নিজের সুখে ভালোই তো ছিল সে। কেবল মাঝে মাঝে ওর কাছে নানাভাবে নানান খবর শুনে যতটুকু বিচলিত হওয়া। আগে ধাত্রীমাসি অবশ্যই সব কথা পৌঁছে দিত তার কাছেই। শুনেছিল সর্বানন্দবাবুর কপাল ভালো, ছেলেটা বুঝি সেরেই উঠল। যেন বড় দুঃখের খবর। মেয়ের বিয়ে হয়েছে মস্ত লোকের সঙ্গে, আরো কত কি। এও শুনেছিল বউকে ধরাবার জন্য নাকি পুরস্কার ঘোষণা করেছেন। ধরতে পারলে কি করবেন মনে মনে ভেবেছিল মালতী, কিন্তু মাসিকে জিজ্ঞাসা করে হয়ে ওঠেনি সেই কথাটা। মাসি নিজেই থেকেই বলেছিল, তাহলে কি তোর ধরে আর মুন্ডু থাকবে? কলঙ্কের শোধ নেবে না? অপমান কি ভুলেছে? মালতীর ইচ্ছে করত সেই সাজাটা নিতে। ইচ্ছে করত কোনো এক নির্জন দুপুরে যখন সর্বদানন্দবাবু কোর্টে গেছেন, চাকরটা বিশ্রামে গেছেন, শৈবলিনী ঘুমোচ্ছেন একটু, সেই সময় একবার গিয়ে দাঁড়াতে। যেখানে বড় শখ করে নতুন খাটে নতুন শয্যা রচনা করে রেখেছিলেন ওরা ছেলে বউয়ের জন্য। যে ঘরের মস্ত জানালা দিয়ে মস্ত আকাশে তাকিয়ে চুপচাপ বসে থাকতো তাদের পাগল ছেলে। আর কখনো কোনো নির্দিষ্ট পায়ের আওয়াজ পেলেই চকিত হয়ে ফিরে তাকাতো উদ্ভ্রান্ত দৃষ্টিতে। কখনো উঠে আসতো কাছে, হাত বাড়াতো, আর বিদ্যুতের মতো ঘর থেকে বেরিয়ে যেত মালতী। সেই মানুষটাই তো, ঠিক তেমনি ভঙ্গিতেই তো বসে আছে চুপচাপ বইয়ের পাতায় চোখ রেখে। তবে চিনতে পারলো না কেন তাকে? তাই তো ভালো, কেউ যে কারো স্মৃতির দরজা আগলে বসে নেই সেইটা বাঁচোয়া। অন্তত আজকের এই মুহূর্ত তো নিশ্চয়ই। কবেকার সব পুরোনো দিনের কথা, সেসব ভেবে কে কতকাল বসে থাকবে? প্রত্যেকেরই কাজকর্ম রয়েছে, আলাদা আলাদা ক্ষেত্র আছে জীবনযাপনের। কিন্তু তবু বুকের মধ্যে খচখচ করে মালতী। কিসের কাঁটা? একটা কৈফিয়ত দেওয়ার আছে তার ওই ব্যক্তিটির কাছে, যে মানুষটা মেঘে মোছা আকাশের মতো ধোঁয়া মোছার হৃদয় নিয়ে পরম নিষ্ঠুরের মতো সব কথা ভুলে গিয়ে আজ বসেছে এসে তার মুখোমুখি নিশ্চিন্ত হয়ে। দুঃখের দিনে যাকে সঙ্গী করে এতটুকু বিবেকে আটকালো না, আজ বুঝি সুখের দিনে আর দরকার হলো না তার। কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর! দুটো হাতের ফাঁকে মাথাটা দুবার ঘষল মালতী। আচ্ছা, আপনার কি কোনো অসুখ করেছে? ভদ্রলোকের মৃদু গম্ভীর আওয়াজে আর একবার উদ্বিগ্ন প্রশ্ন। মালতী চমকে চোখ ফেরালো। মুহূর্ত কয়েক যেন কিছু না বুঝেই তাকিয়ে রইল মুখের দিকে। তারপর আরক্ত হয়ে চোখ নামিয়ে বলল, না। মনে হচ্ছে অত্যন্ত অস্থির বোধ করছেন। মালতী বলে উঠল, মাথাটা একটু ধরেছে। নিজের অসলগ্ন ব্যবহারের কৈফিয়ত স্বরূপ এই মিথ্যেটুকু অস্ফুটে বলতেই হলো মালতীকে। মাথা ধরেছে? ও আচ্ছা, এর এক কাজ করলে হয় না? মালতী বলে উঠল, ও কিছু না, সেরে যাবে। আমার কাছে ওডিকোলন আছে, জল মিশিয়ে ব্যবহার করলে তো হয়। ফ্যাকাশে মুখে ম্লান হাসলো মালতী। পরে স্ত্রী ভেবে যে যত্ন নিজের স্ত্রী জানলে কি তা করতেন তিনি। কিছুই দরকার নেই। বেড কভারটা মালতী আস্তে পায়ের উপর টেনে নিল, আবার মুখ ফেরালো জানালায়, অন্ধকারে বাইরের দিকে। কিন্তু তার দরকার না থাকলেও ভদ্রলোকের হয়তো বোধ হয় ছিল অ্যাটাচি কেস খুলে ওডিকোলন বার করে যতখানি জল ঢাললেন পুজো থেকে তার অর্ধখানি গ্লাসে আর বাকি অর্ধে ফেলে বিছানা ভিজিয়ে শিশিটাকে প্রায় উজাড় করে কাছে নিয়ে এলেন, মুখে মাথায় ছিটিয়ে দিলেন ভালোভাবে। মুখ ফিরিয়ে তাকিয়ে না ছিটিয়েও ভালো লাগলো মালতীর। যত্ন করাটা
তার পেশা, কিন্তু কেউ যত্ন তো কখনো করেনি। হাত বাড়িয়ে স্বামীর হাতের সুগন্ধি জলটা তার ছিটোতে হলো মুখে মাথায়। মৃদু হেসে বলতেই হতো, অনেক ধন্যবাদ। নিজের জায়গায় বসতে গিয়ে বিছানায় ভেজা জায়গাটা গুটিয়ে নিলেন ভদ্রলোক। মুখ খোলা পুজোটাতে গ্লাস চাপা দিয়ে দিতে বললেন, আমরা পুরুষের সত্যি বড় অকর্মণ্য, মানে আমরা পুরুষরা। ভিজে গেছে অতখানি, এক গ্লাস জল ভরতে এই দশা। স্মিত হাসছে আর একখানা শুকনো চাদরের জন্য বোধ হয় হোল্ড অলটাকে তোলপাড় করলেন তিনি। মালতী একজন মেয়ে, উপরে নার্স, কত লোকের কত বিছানা সে পেতে দেয়, কত সেবা করে, আর আজকে এইটুকুই কি পারবে না? এদিকে উঠে এলো দ্রুত পায়ে, অভ্যস্ত হাতে চাদরটা তুলে শুকোতে দিলে জানলার গেরো দিয়ে, তোয়ালে চাপা দিয়ে তোষকের ভেজা অংশে, তারপর অন্য চাদর খুঁজে না পেয়ে নিজেরটাই তুলে এনে ভাঁজ লোভনীয় বিছানা পেতে দিল মুহূর্তে। হোল্ডলটি গুছিয়ে দিল, ফেলে রাখা কোটটা পর্যন্ত হ্যাঙ্গারে ঝুলে দিতে ভুলল না। ভদ্রলোককে ছেলে মানুষের মতো খুশি হয়ে উঠলেন ভদ্রলোক, কিন্তু প্রতিবাদও করলেন। বললেন, আহা, আপনার চাদরটা দিলেন কেন? মালতী বললেন, ওটা ধোপের, আমি ব্যবহার করিনি। ব্যবহৃত হলেও আমার আপত্তি ছিল না, সে কথা নয়। মালতী বললেন, তবে আর আপত্তি কিসের? আপনি শোবেন না? আমার তো বেড কভারটাই রয়েছে, তো গায়ে দেবেন না? অশ্বিনের রাত্রি, ট্রেনের শিশিরে হাওয়া একটু শীত করে বই কি। মালতী বলল, ও হবে এখন। কোটের পকেট থেকে একটা চাবি বার করে ছুঁড়ে দিলেন ভদ্রলোক। তার চেয়ে আপনি দয়া করে আমার সুটকেসটা খুলুন, ওখানে ভাঁজ টাজ করা সব অনেক কিছু আছে, আপনিও নিন, আমাকেও দিন। কিছু না বলে চুপ করে ছোট্ট চাবির রিংটা অনেকক্ষণ হাতের মুঠোয় নিয়ে বসে রইল মালতী। তার 27 বছরের বঞ্চিত ব্যথিত জীবনে যেন হাহাকারেও হয়ে উঠল সহসা। ট্রেনের এই নির্জন কামরায় ক্ষণিকে সংসার দহন করলো তাকে। একটু পরে সে উঠল, খুলল সুটকেসটা, পাট করা চাদরটাও বার করলো দুখানা, কিন্তু তার সঙ্গে আরো একটা জিনিস বেরিয়ে আসতে দেখেই তার হাত পা নড়ল না। ডালা খোলা সুটকেসটা তেমনি হাঁ করে রইল, চাবিটা তেমনি ঝুলে রইল গর্তে। চার দুখানা হাতে ধরে মালতী দাঁড়িয়ে রইল স্থির হয়ে। বইয়ের পাটা উল্টোচ্ছিলেন ভদ্রলোক, দৃষ্টি সেখানেই নিবদ্ধ রেখেই বললেন, পাচ্ছেন না বুঝি? মালতী বললেন, পেয়েছি। ভদ্রলোক বললেন, তবে আর কি? তাকালেন তিনি। আমি ভাবলাম অন্যের ফরমাইশি জিনিস ঢুকোতে গিয়ে নিজেরটাই হয়তো বাদ করে গেছে। মালতী বলল, ছবিটা কার? ও এটাকেও ঢুকে গেছে বাস্কে? ভালো। স্মিত হাসছে। মালতীর চোখের তলা থেকে হাত বাড়িয়ে ফটোখানি তিনি নিজের চোখের তলায় রাখলেন। শর্মা আমার। মালতী বললেন, বুঝতে পেরেছি। নিজের পদমর্যাদা ভুলে, বয়সোচিত গাম্ভীর্য ভুলে, একদিন যে সে নিজেই এই লোকটার স্বামিত্ব সগর্বে পরিহার করে চলে এসেছিল, সেই সব কথা ভুলে একটা দুরন্ত অধিকারের দাবিতে ক্ষুব্ধ গলায় সে বলে উঠল, ঠিক এমনি করে আমাকেও একদিন চিনতে তুমি। ভদ্রলোক বললেন, আপনাকে? দুই চোখে অপার বিস্ময় নিয়ে বলে উঠলেন। মালতী বললেন, হ্যাঁ, আমাকে। আমার নাম মালতী সেন। ভুরুমুচকে মনের মধ্যে খুঁজলেন ভদ্রলোক, তারপর মৃদু ভাষায় বললেন, নামটি খুব সুন্দর, চিনতে পারলে সুখী হতো। আমি তো ভুলিনি। থরথর করলো মালতীর গলা, মালতীর শরীর। মালতী বলে উঠল, আমি সত্যি ভুলিনি আপনাকে। ফটোটা বাক্সকে ভরে দিয়ে সুটকেসটা নিচু হয়ে বন্ধ করতে করতে পিছন ফিরে ভদ্রলোক উদ্ভাসিত ভঙ্গিতে বললেন, আমার মনে হচ্ছে আপনি বোধ হয় আর কারোর সঙ্গে আমাকে ভুল করছেন। এবার মালতী থমকে গেল, কানটা আগুন হয়ে উঠল, গোলাপি মুখে রক্তের ঘনতা জমাট বাঁধল।
মরে যেতে ইচ্ছে করলো তার, লাফিয়ে পালিয়ে যেতে ইচ্ছা করলো ট্রেনের জানলা দিয়ে। কাজ ছেড়ে হাত ছেড়ে মালতী হাত থেকে চাদর দুখানা নিয়ে দুই বিছানায় বন্টন করলে। ভদ্রলোক বললেন, তাতে অবশ্যই অবাক হবার কিছু নেই। প্রথমত আমি মানুষটা দেখতে এত বেশি সাধারণ যে বেশিরভাগ লোকের চেহারাটা ঠিক আমারই মতো। মালতীর পাতা নির্ভাজ বিছানায় আরাম করে এলিয়ে বসলেন, আরাম করে সিগারেটে অগ্নিসংযোগ করে ধোঁয়া ওড়ালেন। তা এত ভুলের সূত্র ধরে আপনার সঙ্গে পরিচয়টা যদি আমার একটু ঘনিষ্ঠই হয়ে ওঠে তো মন্দ কি? সে কথায় কান না দিয়ে নিজের জায়গায় ফিরে আস্তে আস্তে মালতী অস্পষ্ট গলায় বললেন, ক্ষমা করবেন, অত্যন্ত ভুল হয়ে গেছে আমার। অনর্থক কুণ্ঠিত হচ্ছেন? ভদ্রলোক যেন সত্যি ক্ষমর অবতার হলেন, গলার ঢিলে ঢালা সুরে। যে কোনো কারণেই হোক মুহূর্তে ভুলেও আপনি যে আমাকে আপনার একজন কাছের মানুষ ভেবেছেন, আমি নিজেকে তাতেই অত্যন্ত ভাগ্যবান মনে করছি। মালতী জবাব দিল না। মাথা ধরা কমেছে একটু, তবু আলাপ ছাড়লেন না ভদ্রলোক। নিঃশব্দে ঘাড় নাড়ল মালতী। অত ঝুঁকে বসবেন না, যা বিচ্ছিরি কয়লার গুঁড়ো। মালতী জানলা থেকে মুখ ভেতরে আনল। বরং চাদরটা চাপা দিন, ঠান্ডা পড়েছে বেশ, বলে নিজের হাতেই হাত বাড়িয়ে খুলে দিলেন চাদরটি। মালতী একেবারে নিঃশব্দ রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে কখন গাড়ি আসানসোল এসে দাঁড়াবে, মালতী নেমে যাওয়ার মতো একটুখানি সময় নেবে। আচ্ছা, কত দূর যাবেন? আবার প্রশ্ন ভদ্রলোকের। মালতীকে এবার জবাব দিতেই হলো, দিল্লি যাব। আমি এলাহাবাদ। ওখানেই উনি, মানে যার ছবি দেখলেন, তিনি আছেন কি না? নিজের জবাব ভদ্রলোক নিজেই দিলেন, যেন এ খবরের জন্য মালতীর আর উৎকণ্ঠার শেষ ছিল না। মালতী দাঁতে দাঁত চাপল। কিন্তু এক কাপ চা না হলে তো আর চলছে না। বর্তমানটা যে কখন গেল, আসানসোলে তো এখন আর চা ডিনার দুটো একসঙ্গেই খেতে হবে দেখছি। ওদিকে মালতীর কোনো শব্দ নেই। তা এসে পড়েছি প্রায়, কি বলেন? মালতী না শোনার ভান করে তেমনি তাকিয়ে রইল বাইরে অন্ধকারের আড়ালে। গাড়ি এসে স্টেশনে থামতেই সাত তাড়াতাড়ি ভদ্রলোক এসে দরজা জুড়ে দাঁড়ালেন। এই বেড়া, চা চা ले आओ, 2 आदमी का चा দাও। हाँ, और डिनर भी 2 आदमी का। কি করবেন? এই এই কুলি, ত্রষ্ট গলা মালতী। অবাক হয়ে ভদ্রলোক সেখানে দাঁড়িয়ে পিছন ফিরলেন। ও, কি কুলি রাখছেন কেন? মানে আমি নামবো। আরে এখন নামবেন? হ্যাঁ, আমার দরকার আছে এখানে। কিন্তু আপনি তো দিল্লি যাচ্ছিলেন। সে যখন যাব তখন। ইধার আও কুলি। কুলি ঝুলে রইল সারা জানলা ধরে। ভদ্রলোক দরজা না ছাড়াতে সে ঢুকতে পারছিল না। ভদ্রলোকের সহাস্য দৃষ্টিতে যেন কৌতুক বিচলিত হলো। বিনীত হয়ে দুটি হাত যুক্ত করে তিনি বুকে ঠেকালেন। আমার অপ্রিয় সঙ্গ বর্জনী যদি আপনার নেমে যাওয়ার কারণ হয়ে থাকে, তাহলে আদেশ করুন, আমিই নেমে যাচ্ছি। নিজেকে একটু বেশি সম্মান দিচ্ছেন। ধনুকের মতো বাঁকা ঠোঁটে এবার হাসল মালতী। এতক্ষণে নিজেকে ফিরে পেয়ে শেষে তার স্বভাবের সেই মরণান্ত জেদ আর অভিমান মাথা ঝাড়া দিয়ে উঠেছিল বুকের মধ্যে। আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত হয়ে ঈষৎ রূঢ় গলায় বলল, আপনার কথা এখানে উঠছেই না। আপনাকে আমি খেয়ালও করিনি এতক্ষণ। এটা কিন্তু আপনি ঠিক বললেন না। হাসিতে যেন বিগলিত হয়ে গেলেন ভদ্রলোক। কিন্তু আমার মতো একটা সামান্য মানুষকে এর চেয়ে কত বেশি খেয়াল করবেন? আমার নিচে স্ত্রী। মালতী বলে উঠল, স্ত্রীর কথা থাক, কারো ব্যক্তিগত কথা শুনবার সময় নেই আমার। সেটাই তো ভদ্রতা। কিন্তু কথা কি হচ্ছে জানেন, এই ট্রেনে উঠে থেকে অনেকবার তার কথা মনে পড়ে যাচ্ছে, তাই অসাবধানে কখন বেরিয়ে গেল। মালতী বলে উঠল, দয়া করে দরজাটা ছেড়ে দাঁড়াবেন। নিশ্চয়ই, দরজা কি একলা আমার নাকি? এ দরজা সব যাত্রীর সমান অধিকার। মালতী বলে উঠল, আপনাকে দেখে অন্তত তা মনে হচ্ছে না। কি করে হবে? আমার জন্য যে আপনি কষ্ট পাবেন সেটা তো আমি চাই না। যাবেন দিল্লি, নামবেন বর্ধমানে। কেন?
আমি আছি বলেই তো। এদের এরকম দেখে ধুত্তর বলে কুলিটা একটা জানলা ছেড়ে অন্য জানলায় গিয়ে ঝুলতে লাগলো। দরজা ঠেলে ভদ্রলোকের পিঠের কাছে দিয়ে চা আর খাবার নিয়ে কখন বেয়ারা দুজনও ঢুকে পড়লো। গাড়ি জল খাওয়া শেষ করে ছাড়বার সময় হলো। চঞ্চল হয়ে মালতী জিনিসপত্র নিয়ে এবার প্রায় গা ঘেঁষেই নেমে যেতে উদ্যত হলো। ভদ্রলোক দরজাটা বন্ধ করে দিয়ে মুখোমুখি দাঁড়ালেন, চোখে চোখ রেখে তাকিয়ে রইলেন। তারপর আর কিছু না বলে সরে এলেন এদিকে। তবুও নামা হলো না মালতীর। গাড়ি ছেড়ে দিল। বাক্স বিছানা হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল পুতুলের মতো। চিনতে পেরেছে বই কি শৈলেন। প্রথমটা অবশ্যই ঠিক বুঝতে পারেনি, কিন্তু সেটা মাত্র কয়েকটা মুহূর্ত। তারপরে মনের অবচেতন সমুদ্র তোলপাড় করে ভেসে উঠেছে ছবি। কবে কোন বিস্মৃতির স্বপ্নলোকে একদিন সকলে মিলে ভুল করে এই মুখখানার সঙ্গে তার পরিচয় ঘটিয়ে দিয়েছিল, সে কথা তার মনে নেই। কেমন করে একটা নির্বোধ মন নিয়ে অন্ধ আবেগে এই মুখখানাকেই সে প্রাণতুল্য ভালোবেসেছিল, সে কথা তার মনে রাখবার কথা নয়। আর কবেই বা এই নিষ্ঠুর মেয়েটি পাগল বলে তাকে পরিত্যাগ করে চলে গিয়েছিল, তাও মনের মধ্যে লেখা নেই কোথাও, সব ভুলে গেছে। কিন্তু তবু এ কথা সে জানে, বহুবার শুনেছে, এই মুখশ্রী মায়াতেই একদিন তার সমস্ত হৃদয় মন আচ্ছন্ন ছিল। এর জন্যই দিন আর রাত একদিন তার অসহ্য বেদনায় হাহাকার হয়ে গিয়েছিল। একটা বুদ্ধিহীন জড়চেতনা নিয়ে সে কেঁদেছে, খুঁজেছে, মত্ত হাতির মতো ভেঙে চুরে তছনছ করে দিয়েছিল সব। বিচ্ছেদের তীব্র যন্ত্রণা অবিরত হুল ফুটিয়েছে মাথার মধ্যে। সেই সময়কার উন্মাদ অবস্থা তার মর্মান্তিক। শেষে মাই একদিন কি ভেবে ডুবতে ডুবতে কুটোগাছা ধরার মতো একখানা ছবি দিলেন হাতে, বললেন, এই তো সে, বসে বসে দেখ। কপালে চন্দন, গায়ে ফুলের গয়না, মাথায় ঘন চুলের ঢেউয়ের উপরে ঈষৎ আঁচল তোলা এই মুখেরই নববধূ। সাপের মাথায় ধুলো পাড়ার মতো তৎক্ষণাৎ শান্ত হয়ে গেল সে। মার কথা মতো অপলকে তাকিয়ে রইল সে ছবিখানার দিকে। তারপর সে পেল, বুক ভরে পেল, প্রাণ ফিরে পেল। বরং সেই যে সজীব মানুষটার চাইতে এই নির্জীব ছবি তার কাছে বেশি হয়ে উঠল। ধীরে ধীরে যেমন করে রাত থেকে ভোর আসে, যেমন করে অন্ধকার কেটে সূর্যের আলো ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে, তার মনের নিবিড় তিমির হতেও তারপর একদিন সমস্ত অন্ধকার ধুয়ে মুছে তেমনি করে উদ্ভাসিত হয়ে উঠল। মৃত কাগজের মূর্তিটাই তাকে হাতে ধরে নিয়ে এলো জ্ঞানের জগতে। কিসে থেকে কি হয় কেউ জানে না। হৃদয় ফুলের মতো পাপড়ি মেলে ধীরে ধীরে অনুভূতির রন্ধ্রানন্দে অসংখ্য শিকারের মতো ছড়িয়ে গিয়ে ভালোবাসার আঘাতে আঘাতে এই গোটা মানুষটি ঘুম ভাঙল তার। কৌতূহল ছিল বই কি দেখবার, কিন্তু যার সম্বন্ধে এত কথা সে শুনেছে, নিজে ভেবেছে, যার নাম বাড়িতে হয় একটা রহস্যের মতো জড়িয়ে আছে সকলের মনে, একটা পরিবারের উন্নত মাথাকে যে মেয়ে তুড়ি মেরে মিশিয়ে দিয়েছে পাথরের ধুলোয়, তবু যাকে কেউ দোষ দেয় না, এই সেদিন পর্যন্ত যা ছবিখানা চোখে পড়লে ভেতরে ভেতরে অদ্ভুত একটা নাম না জানা যন্ত্রণা অনুভব করেছে সে নিজের মধ্যে। তার বিষয়ে যদি কৌতূহল না থাকে, তবে থাকবে কিসে? প্রকৃতস্থ অবস্থায় রক্তে মাংসে জড়ানো এই মানুষটাকে তার সত্যি একবার দেখতে ভারী স্বাদ ছিল, কিন্তু সে স্বাদ যে এইভাবে, এই উপায়ে আর এইরকম সময়ে পূর্ণ হবে, সেটা ভেবে অবাক না হয়ে পারল না সে। যখন সে মনস্থির করছে আর একটি মেয়ের উপর, যাচ্ছে তার সঙ্গেই দেখা করতে। প্রেম হোক না হোক, বিয়ে স্থির হবার পরে এই মেয়েটির কথা মনে ভাবতে শৈলেনের ভালো লেগেছিল বইকি। অপরিচিত নয়, কলেজ জীবনে সহপাঠিনী ছিল। তাছাড়া সরমার মা আর তার মার লতায় জয়নকুটুম্ব। অবশ্যই সরমার সঙ্গে দেখা করা ছাড়াও এলাহাবাদে তার অন্য কাজও আছে, আর বাড়ির সকলের কাছে সে এই এলাহাবাদ আসা উপলক্ষটাকে কাজের চেহারাতেই রেখেছে। কিন্তু নিজের মনে তো আজ জানে আসল উদ্দেশ্য তার এই সুযোগে একবার অন্য চোখে সরমাকে দেখা। আজকে মালতীকে দেখে বিধাতার পরিহাস ছাড়া আর কিছুই মনে হলো না তার। সর্বজনকথিত দুধে আলতার ডোবানো রং, কাজল ডোবানোর চোখ, এই বয়সেও অমন ছিপছিপে বেতের মতো নমনীয় শরীর পালিয়ে যাওয়া স্ত্রীকে তার মনটা দুলে উঠল জোরে।
অচেতন স্মৃতি মথিত হয়ে হলো বুকের তলায়। অতীতের কোনো জড়বুদ্ধি নির্বোধ যুবক যে এই রূপসাগরেই ডুব দিয়েছিল সে বিষয়ে সন্দেহ রইল না। কিন্তু রাগের মাথায় জেদের বসে সেই সময় সেই যুবকটিকে ত্যাগ করতে পারলেও আজকের মেয়েটি যে এই ভদ্রলোককে বাবার কাছে। মালতী বলল, যা গেছে তা যাক। মালতী কমেন্ট করবেন যে আমার এই ছোট প্রচেষ্টা ঠিক হলো কি, কোথায় আমার ঠিক বলা হয়নি, কোথায় ঠিক বলা হয়েছে। অসংখ্য ধন্যবাদ।